কলকাতা নাকি পূর্ববঙ্গে টাকায় তৈরি, এই এক বাক্য শুনে গোটা বাংলার ইতিহাসবিদ, গবেষক, চায়ের দোকানের স্থায়ী সদস্য, ফেসবুকের ইতিহাস বিশারদ, এমনকি ইউটিউবের ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং পাড়ার মোড়ের অবসরপ্রাপ্ত কাকুরা একসঙ্গে চায়ের কাপ নামিয়ে তাকিয়ে রইলেন। কি বলা হলো? কলকাতা নাকি পূর্ববঙ্গের টাকায় তৈরি। এতদিন আমরা যা যা জেনেছি, যা পড়েছি, যা দেখেছি, সব ভুল। ব্রিটিশ আমলে বর্তমান বাংলাদেশের অঞ্চলসহ সমগ্র বাংলার রাজস্ব ও সম্পদ ব্যবহার করে কলকাতাকে ঔপনিবেশিক প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছিল। ভারতীয়রা যদি বাংলার ইতিহাস না জানে সেটা ভারতীয়দের ব্যর্থতা। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মণিপুর যে অবিভক্ত বাংলার অংশ, এটা সবারই জানা। সম্প্রতি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি বক্তব্য নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তার দাবি, আজ আমরা যে কলকাতা শহরকে দেখি তার ভিত্তি তৈরি হয়েছিল বাংলার, অর্থাৎ আজকের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের টাকায়। ইতিহাসের পাতা ও অর্থনৈতিক দলিল কি বলছে? কলকাতা কি সত্যি বাংলা সুবার রাজস্বে গড়ে ওঠা শহর? ইতিহাস থেকে এই উত্তর জানাবো। তবে তার আগে আসুন দেখি এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁতভাঙ্গা জবাব দিব আমরা। কলকাতা নাকি পূর্ববঙ্গে টাকায় তৈরি, এই এক বাক্য শুনে গোটা বাংলার ইতিহাসবিদ, গবেষক, চায়ের দোকানের স্থায়ী সদস্য, ফেসবুকের ইতিহাস বিশারদ, এমনকি ইউটিউবের ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং পাড়ার মোড়ের অবসরপ্রাপ্ত কাকুরা একসঙ্গে চায়ের কাপ নামিয়ে তাকিয়ে রইলেন। কি বলা হলো? কলকাতা নাকি পূর্ববঙ্গের টাকায় তৈরি। এতদিন আমরা যা যা জেনেছি, যা পড়েছি, যা দেখেছি, সব ভুল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভুল, লর্ড ক্লাইভ ভুল, ওয়ারেন হেস্টিংস ভুল, কলকাতা বন্দরও ভুল, রেলপথ ভুল, শিল্প বিপ্লবটাও ভুল, হুগলি নদী ভুল, সব ভুল। আসল ইতিহাস নাকি এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। এখন নতুন তত্ত্ব বেরিয়েছে, কলকাতার প্রত্যেকটা ইটের পিছনে নাকি পূর্ববঙ্গের টাকা। শুনে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক রহস্য এতদিন কেউ ধরতেই পারেননি। বিশ্বব্যাংকও পারেনি, IMF তারাও পারেনি, অক্সফোর্ডও পারেনি, কেমব্রিজ পারেনি। কিন্তু হঠাৎ একদিন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রহস্যের পর্দা ফাঁস হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যদি কলকাতা সত্যিই পূর্ববঙ্গের টাকায় তৈরি হয়ে থাকে, তাহলে ব্যাপারটা কোথায় থামবে? আজ কলকাতা, কাল হাওড়া ব্রিজ, পরশু ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর হয়তো আগামী সপ্তাহে শোনা যাবে গঙ্গা নদীর জলও আসলে পূর্ববঙ্গ থেকে স্পন্সর করা হয়েছিল। এবার নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ করে এমন আলোচনা কেন এলো? কারণ হলো বাংলাদেশের সংসদে সেখানকার সাংসদ নাহিদ ইসলামের একটি বক্তব্য। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন ওই সাংসদ। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে মাননীয় স্পিকার। এখন মনে হচ্ছে ইতিহাসের নতুন সংস্করণ বের হয়েছে। আর প্রথম অধ্যায় কলকাতা তৈরি করেছে পূর্ববঙ্গ, আর দ্বিতীয় অধ্যায় হাওড়া ব্রিজও, আর তৃতীয় অধ্যায় সম্ভবত ওই গঙ্গাই হবে। চতুর্থ অধ্যায় অপেক্ষায়। কে জানে আগামী সংস্করণে কি লেখা থাকবে? হয়তো বলা হবে কলকাতার কফি হাউসের প্রত্যেকটা চায়ের কাপও ঐতিহাসিক অবদানের স্মারক, কলেজ স্ট্রিটের বইপাড়াও, এমনকি কুমোরটুলির মাটিও। যদি কলকাতা পূর্ববঙ্গের টাকায় তৈরি হয়, তাহলে নিশ্চয়ই হাওড়া ব্রিজের প্রত্যেকটা নাটবল্টু একটা ঐতিহাসিক ইনভেনশন আছে। হয়তো কোথাও একটা পুরনো আলমারিতে সেই বিল এখনও রাখা রয়েছে, সেখানে লেখা 2000 নাট, 3000 বল্টু, গন্তব্য ভবিষ্যতের কলকাতা। হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সময় মার্বেল বসানোর আগে কলকাতা নয়, অনুমোদন আসতো ওই ঢাকা থেকে। হয়তো ট্রামের ঘন্টা বাজার আগে কোনো ঐতিহাসিক ছাড়পত্র লাগতো। আর যদি এই যুক্তি আরও একটু প্রমাণিত করা যায় বা প্রসারিত করা যায়,
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে কালি ভরার খরচও তো সেই তহবিল থেকেই এসেছিল। তবে রাজনৈতিক বক্তব্য আর বাস্তব ইতিহাস এটা এক জিনিস নয়, সেটা আমিও জানি, আপনিও জানেন। কলকাতার ইতিহাস নিয়ে কথা বলতে গেলে কয়েকটি বিষয় মনে রাখা ভীষণ জরুরি। কলকাতার জন্ম কোনো একক অঞ্চল বা একক জনগোষ্ঠীর অর্থে হয়নি। কলকাতার উত্থানের পিছনে শুধু বাংলা নয়, গোটা ভারতের এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা ছিল। মারোয়ারি ব্যবসায়ী, গুজরাটি বণিক, ফার্সি শিল্পপতি, আর্মেনীয় ব্যবসায়ী, বাঙালি জমিদার, ব্রিটিশ বণিক সবাই মিলে এই শহরের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। এটা সত্য যে অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল অর্থাৎ বর্তমান বাংলাদেশের অঞ্চল থেকে বিপুল পরিমাণে পাট, ধান, মাছ, কৃষিজ পণ্য কলকাতার বাজারে আসত। পূর্ববঙ্গের কৃষক এবং ব্যবসায়ীদের অবদান ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অবদানকে কলকাতার একমাত্র নির্ভরতা বলে দাবি করা ইতিহাসকে অত্যন্ত সরলীকরণ করার সমান। কলকাতা ছিল সমগ্র বঙ্গ, সমগ্র ভারত এবং ব্রিটিশ সাম্রাজ্যিক বাণিজ্য ব্যবস্থার একটা মিলিত কেন্দ্র। অর্থনীতির কথাও যদি ওঠে তাহলেও বাস্তব ছবিটা একটু ফিরে দেখা দরকার। অনেক রাজনৈতিক বক্তৃতায় এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা হয় যেন কলকাতার সমস্ত সমৃদ্ধির উৎস ছিল পূর্ববঙ্গ, আর পূর্ববঙ্গ ছাড়া কলকাতার কোনো অস্তিত্বই থাকতো না। 1757 সালের পলাশির যুদ্ধের আগে কলকাতা ছিল হুগলি নদীর তীরে 3টি ছোট্ট গ্রাম, কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। কিন্তু পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর পুরো দৃশ্যপট বদলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা সুবা থেকে দেওয়ানি লাভ করে। এর আগে সুবা বাংলা, যার মূল অর্থনৈতিক প্রাণকেন্দ্র ছিল আজকের বাংলাদেশ, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সোনারগাঁও ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল। বিশ্বের বস্ত্র বা মসলিনের 1/3 এবং প্রচুর কৃষি উদ্বৃত্ত আসত এই অঞ্চল থেকে। ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী 1757 থেকে 1813 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে কোটি কোটি পাউন্ড রাজস্ব আদায় করে। আর এই বিশাল রাজস্ব ব্রিটিশরা কোথায় বিনিয়োগ করেছিল? তারা কলকাতার ফোর্ট উইলিয়াম তৈরির বন্দর স্থাপন, প্রশাসনিক ভবন ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে এই সম্পদ ব্যবহার করে। অর্থাৎ বাংলাদেশ ও অবিভক্ত বাংলার গ্রাম অঞ্চল থেকে শোষিত রাজস্ব ও করের টাকায় গড়ে তোলা হয় ঔপনিবেশিক রাজধানী কলকাতা। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, ইতিহাস না জানলে জেনে নেবেন, পুরো বাংলা বাঙালিদের, আর বাঙালিদের মধ্যে এখন প্রায় 70% বাঙালি মুসলিম। পশ্চিমবাংলায় প্রায় 40% মুসলিমের বসবাস, আর তাই এখন সময় হয়েছে পুরো বাংলাকে এক করার। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।